শেষ দিনে কোরবানির হাট কিছুটা ক্রেতা শূন্য, বৃষ্টির কারণে দামও কমতির দিকে। ক্রেতারা খুশি হলেও লোকসানের শঙ্কায় বিক্রেতারা। 13টা বাজারের অবস্থা ভয়ানক খারাপ, একেবারে সস্তা। গরু বেঁচে 20-30 সাধারণ কম। আমি বিক্রি করছি রে বাবা, আমার চালান শেষ। আমার চালান শেষ, অনেক দাম কম, অনেক কম। ঈদের আগের দিন বৃষ্টি মাথায় নিয়েই ট্রেন, বাস, লঞ্চে ঘরমুখ মানুষের ঢল। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের রাতের যানজটের ভোগান্তি দিনেও। দেশের বাড়িতে যাচ্ছি, সবার সাথে ঈদ করব, খুব আনন্দ লাগতেছে। খুব খারাপ অবস্থা, দুনিয়ার জ্যাম, বৃষ্টি। 12 ঘন্টা পেরিয়ে গেছে, বাট আমরা এখন পর্যন্ত যমুনা সেতুই পাইনি। একসঙ্গে 35,000 মুসল্লির নামাজ আদায় প্রস্তুত জাতীয় ঈদগাহ। বৈরী আবহাওয়ায় বিকল্প ব্যবস্থা বাইতুল মোকাররম মসজিদে। কত গর্ব, আমার কত নাতি হইতে রে, ও আল্লাহ রে, তুমি আমায় আল্লাহ রে। রাজধানীর 8 দিন হাসপাতালের 6 নবজাতকের মৃত্যু, কারণ অনুসন্ধানে চলছে তদন্ত। 3 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ। ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি, কিন্তু ওনারা নেয় নাই, ওনারা বলেও নাই। ওয়ার্ডের যতগুলো রোগী বাচ্চা ছিল, এক এক করে নিচে, এক এক করে মৃত্যু ঘোষণা করছে। উপরে যে সেবাপ্রাপ্ত এনআইসিইউতে শিশুরা ছিল, এর ভিতরে কোনো গাফিলতি হয়েছে কিনা এটি আমরা কঠোরভাবে আমরা এটি অ্যাড্রেস করি। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। কোরবানির আগের দিন তুমুল বৃষ্টির কারণে রাজধানীর হাটগুলোয় ক্রেতা সমাগম কম। বৈরী আবহাওয়ায় বিপাকে পড়েছেন পশু ব্যবসায়ীরা। তাদের দাবি, গরুর দাম কমেছে 10 থেকে 20%। তবে দিনের মধ্যভাগে এসে রোদের দেখা মেলে পশু বিক্রিও বাড়ে। তারপরও লোকসানের শঙ্কা ব্যবসায়ীদের। কাঙ্ক্ষিত দামে পশু পেয়ে খুশি ক্রেতারা। রাতপোহালি পবিত্র ঈদুল আজহা। রাজধানীর বেশিরভাগ কোরবানির পশু বিক্রি হয় এদিন, কিন্তু ভোর থেকেই ঝড় বৃষ্টির বাগড়ায় ব্যবসায়ীদের মাথায় হাত। আবহাওয়া এমন বৈরী থাকলে লোকসান গুনতে হবে, আশঙ্কা ব্যবসায়ীদের। আমি নিয়েছিলাম, আপনার গরু হয়েছে 17টার মধ্যে 13টা কালকেই বেচছি, আর আজকে 2টা বেচছি, আরো 2টা আছে। বাকি যেগুলো আছে এখনো বৃষ্টি চলতেছে, হাটের ভিতরে কোনো খরিদ্দার নাই। এদিকে বৃষ্টিতে দাম কিছুটা কম হওয়ায় উৎফুল্ল ক্রেতারা। গতকালকে বাজার হাই গেছে, আজকে একটু নরম আছে, পাবলিক কিনতে পারতেছে। গরু তো বেচা কিনা চলতেছে। দামে কেমন? দাম তো একটু গরু যেটা আছে দুইটা দাম আছে বুঝছেন, তবে আগামী 8 থেকে একটু নিচেই আছে। তবে ঈদের আগে শেষ রাতে ক্রেতাদের ভিড় বাড়বে। ক্রেতা বিক্রেতা উভয়েই মুখে হাসি নিয়ে একত্রে অংশ নেবে ঈদ জামাতে, এমনটাই প্রত্যাশা সবার। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। এবার একটু হাটের খবর জানবো। রাজধানীর বেড়াইত পশুর হাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুমাইয়া ঐশী। সকালের তুলনায় আবহাওয়া তো এখন অনেকটাই পরিষ্কার। পশুর দাম কি এখন উঠতির দিকে? কি বলছেন যারা ক্রেতারা রয়েছেন, সে সাথে বিক্রেতাদের একটু কথা শুনতে চাচ্ছি। না ছোয়া, পশুর দাম উঠতির দিকে নয়, বরং আরো যত সময় যাচ্ছে ক্রেতার সংখ্যাও কমছে। আমরা প্রত্যেকটি গরু প্রতি যেমনটি দাম শুনলাম 20 থেকে 30 হাজার টাকা করে আজকে কম। যেমন যে গরুটি এখন দেখতে পাচ্ছেন, বিক্রেতা বলছেন যে তিনি 1,10,000 থেকে 20 হলে ছেড়ে দিতে চান, তবে 80 থেকে 85-র উপরে কিন্তু দাম উঠছে না আজকে। এবং আরেকটি বড় সাইজের গরু যদি দেখাতে চাই, এই যে বড় সাইজের যে গরুটি দেখতে পাচ্ছেন, বিক্রেতা বলছেন যে 2,30,000 থেকে 40 হলে তিনি দাম ছেড়ে দেবেন, তবে 2 লাখের বেশি আসলে দাম উঠছে না বলে আমাদের কাছে বিক্রেতারা বলছেন। আমরা একটু শুনতে চাই আজকে গরুর দাম কেমন বলছেন আপনারা এবং পাচ্ছেন কেমন? আজকে গরুর দাম চাইছে, এটা চাইছে 160, দাম 120। হ্যাঁ, আজকে গরুর দাম কম কেন, কি মনে হচ্ছে আপনার? বাজার কম, আজকে বাজার কম।
যেমনটি শুনছিলেন প্রায় প্রত্যেকটি গরুতেই বড় থেকে ছোট বা মাঝারি সাইজের গরু যেটাই হোক না কেন সব গরুতেই মোটামুটি দাম কমের দিকে। আমরা কয়েকজন ক্রেতার সঙ্গেও একটু কথা বলতে চাই। আপনি তো ক্রেতা বোধহয়, দাম কেমন দেখছেন আজকে? দাম মোটামুটি আজকে রিজনেবল প্রাইস আছে। আমি তো রেগুলার আসা যাওয়া করি, যেহেতু আমার বাসা এখানে। যেমন এই গরুটা আমরা এখন দাম বলছি, ক্রেতা আমি নিজে 1,90,000 বলছি, আর বিক্রেতা বলছে হলো 2,05,000। এখন আশা করি উনি দিয়ে দিবেন ইনশাল্লাহ। আজকে শেষ দিন যেহেতু, আঙ্কেল দিয়ে দেন, রশিদ ছাড়েন। যেমনটি শুনছিলেন একটু আগেও আমরা বলছিলাম যে এই একই গরুর দাম কিন্তু 2,30,000 বলছিলেন বিক্রেতা, তবে সেই দাম উঠছিল না, 2 লাখের আশপাশে ঘোরাঘুরি করছিল। ক্রেতা তিনি কিন্তু 1,90,000 বলছেন সেই একই গরুর দাম। ছেড়ে দেওয়ার জন্য বিক্রেতা 2,05,000 বলেছেন, তবে তাতেও আসলে দামাদামি চলছে। আর আজকে যারা ক্রেতা তারা কিন্তু গত কয়েকদিন ধরে হাট ঘুরেছেন, গরুর দাম সম্পর্কে ধারণা নিয়েছেন, ফলে আজকে কিন্তু গরুর দামাদামিতে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে বেশ হাড্ডাহাড্ডি দামাদামি আমরা দেখতে পাচ্ছি, তবে গরুর দাম কমতির দিকে একেবারেই। এবং সেই হাড্ডাহাড্ডির মধ্যে আসলে বিক্রেতারা একটু আশাহত হয়েছেন বলা ভুল হবে না। অনেক ধন্যবাদ ঐশী আপনাকে। ঈদ উদযাপনের রাজধানী ছাড়ছেন নগরবাসী। সকালে মুষলধারে বৃষ্টির মধ্যেই বাস, ট্রেন, লঞ্চে চড়ে যেভাবে পেরেছেন ফিরেছেন বাড়ি। তবে বৈরী আবহাওয়ার কারণে কিছু সময় লঞ্চ চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিএ। আজ সবগুলো ট্রেনই সময় মতো ছেড়ে গেছে, তবে যারা ছাদে চড়েছেন বৃষ্টির কারণে তারা পড়েছেন ভোগান্তিতে। সড়কমন্ত্রীর দাবি, এবার নির্বিঘ্নে হচ্ছে ঈদযাত্রা। পড়ছে মুষলধারে বৃষ্টি, এরই মাঝেই ট্রেনের ছাদে চড়ে বাড়ির পানে ছুটে চলা। জীবনের ঝুঁকি থাকলেও পরিবারের সাথে হবেন কোরবানিতে শামিল। এটি কমলাপুর রেল স্টেশনের সকালের চিত্র। আজ সবগুলো ট্রেনই সময় মতো ছেড়ে গেছে, তবে বগিগুলোই ছিল গাদাগাদি অবস্থা। টিকিট কাটা থাকলেও অনেকেই পাননি বসার আসন। বাধ্য হয়েই দাঁড়িয়ে শুরু করলেন যাত্রা। বাড়িতে যাইতে হবে, মা বাবার সাথে ঈদ করতে হবে। টিকিট কাটতে অনেক ঝামেলা, মনে করেন 7টা টিকিট কাটলে 2টা সিট দেয়, তারপরে কি করুন, কষ্ট করে যাওয়া লাগে। টিকিট অবশ্যই, টিকিট কাটার পরেও ট্রেনে উঠতে খুব কষ্ট হইতেছে। সদরঘাট লঞ্চ টার্মিনালেও ছিল ভিড়। যাত্রী বোঝাই হতেই গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে লঞ্চগুলো। সকালে বৈরী আবহাওয়ার কারণে কিছু সময় লঞ্চ বন্ধ করে বিআইডব্লিউটিএ। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সতর্কতার সাথে শুরু হয় চলাচল। সকাল 6টা থেকে রওনা দিয়ে এসে অপেক্ষাকৃত এখনো আমরা ভাবছিলাম যে 9টা-10টা থেকে লঞ্চ পাওয়ার কথা ছিল, কিন্তু সেক্ষেত্রে এখন বলতেছে 3টার আগে কোনো লঞ্চ নেই। দেশের বাড়িতে যাচ্ছি, সবার সাথে ঈদ করব, খুব আনন্দ লাগতেছে আর কি। ঝড় বৃষ্টি উপেক্ষা করে তাও যেতে হবে। মনে মনে কিছু ভয় লাগে, আবার কিছু কিছু আনন্দ জাগে যে সবার সাথে ঈদ করব, আনন্দ করব। ভয় তো কাজ করছেই, কারণ সচরাচর যে সকল ভিডিও দেখছি লঞ্চ নিয়ে যে দুর্ঘটনা ঘটেই যাচ্ছে, সেক্ষেত্রে একটু ভয় লাগছে। ঈদযাত্রা ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব আহসান। এ সময় ফেরার পথে যাত্রী, প্রশাসন ও লঞ্চ মালিকদের সতর্ক থাকার নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। বাস টার্মিনালগুলো অন্যান্য দিনের তুলনায় যাত্রীচাপ কিছুটা কম। যাত্রীদের মুখে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ থাকলেও নেই বাসের সংকট। ভাড়া একটু কম্পারেটিভলি বেশি, রেগুলার টাইমের থেকে অলমোস্ট 1.5 গুণ ভাড়া নিচ্ছে। আগে আমি 650 টাকা করে, নর্মাল দিনে 650 যেতাম, কিন্তু যে ঈদের সময় তখন 850 টাকা যেতাম, কিন্তু আবার অনলাইনে কাটছে 950 টাকা পড়ছে। মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তার দাবি, বাড়তি ভাড়া নেওয়ার প্রবণতা রাতারাতি দূর করা যাবে না। অভিযোগের তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সবাই চায় ঈদকে পুঁজি করে, এখন যাত্রীর চাপ আছে, সেখানে কিছু বেশি নেওয়া যায় কিনা এই প্রবণতা তো এজেনেশন আমাদের আছে, কিন্তু যেখানে আমরা অভিযোগ পাচ্ছি সেখানে ব্যবস্থা নিচ্ছি। বাস টার্মিনাল থেকে বেরিয়ে রাজধানী ছেড়ে যাওয়া পয়েন্টগুলোই দেখা গেছে যানজট। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। এবারে নৌপথের খবর জানবো। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। কালকে যেহেতু ঈদ, আজকে শেষের দিন, লঞ্চে যাত্রীদের চাপ কেমন দেখলেন? কেমন হচ্ছে, তারা কতটুকু স্বস্তিতে ঈদ যাত্রা করতে পারছেন? সেই সাথে ভাড়া নিয়ে কোনো অভিযোগ আছে কিনা তাদের? ছোঁয়া, ঠিক ঈদের আগের দিন, এবং সে কারণে বলা চলে যাত্রীদের যে চাপ গত কয়েকদিন ধরে ছিল অব্যাহত এই লঞ্চ টার্মিনালে, সেই জায়গাটায় খানিকটা চাপ কম। কিন্তু
যাত্রীরা যেই বাহনে করে যাবেন অর্থাৎ লঞ্চের খানিকটা শিডিউল বিপর্যয় এই কারণে বলতে হয় যে ঈদের সময় নিয়মিত যে সময়টিতে মূলত লঞ্চগুলো ছেড়ে যায় সেই সময়টি মেনে চলা বেশ কঠিন হয়ে পড়ে লঞ্চ কর্তৃপক্ষের জন্য। যেগুলো সন্ধ্যায় ছাড়ার কথা সেগুলো সকালবেলা ছেড়ে যায়, সে কারণে অনেক লঞ্চ আবার নির্ধারিত সময়টুকুতে সদরঘাটে এসে পৌঁছতে পারেনি। এর ফলে যারা নিয়মিত সময় মেনে এই সদরঘাটে এসেছেন নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য, তারা আসলে এখনও লঞ্চের অপেক্ষায় আছে। দেখতে পাচ্ছেন অনেক যাত্রী যারা আসলে অপেক্ষা আছে কখন লঞ্চটি টার্মিনালে এসে ভিড়বে, তারপর তারা সেই লঞ্চে উঠবেন এবং নির্ধারিত গন্তব্যে পৌঁছাবেন। একটা বিষয় উল্লেখ করতে হয়, আপনি যেমনটি বলছিলেন ছোঁয়া, যে দিনের শুরুতে খানিকটা বৈরী আবহাওয়ার কারণে লঞ্চ চলাচল বন্ধ ছিল, কিন্তু এখন সেই বৈরী আবহাওয়া এই ঢাকার আকাশ থেকে কিন্তু মুক্ত হয়েছে, অর্থাৎ ঢাকায় বেশ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। কিন্তু এই লঞ্চগুলো যখন মাঝ নদীতে যায়, অর্থাৎ দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যখন যায়, হঠাৎ করেই কালবৈশাখী ঝড় এবং ঝড়ো হাওয়া, বেশ বাজে আবহাওয়ার মুখোমুখি হতে হয়। তখন সেই লঞ্চগুলোতে বেশ শঙ্কার মধ্যেই থাকেন যাত্রীরা। এর ফলে তাদের তরফ থেকে যে অভিযোগ যে প্রত্যেকটি লঞ্চে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা সরঞ্জামের ঘাটতি রয়েছে, অর্থাৎ যেই লাইফ জ্যাকেট থাকার কথা যে পরিমাণ, কিংবা বিভিন্ন কেবিন অনুযায়ী অথবা ডেকের যাত্রীদের জন্য সেই জায়গাগুলোর সেই সংকটের কথা তারা বলছেন, যে ঝুঁকিপূর্ণ হলেও যেহেতু নদীপথ ছাড়া কোনো বিকল্প কোনো উপায় নেই, সে কারণে তারা এই পথ ধরেই যেতে হচ্ছে। অথচ যখন ঝুঁকিপূর্ণ আবহাওয়া থাকে সেটি মোকাবেলার জন্য, তাদের জীবন ঝুঁকি থেকে রক্ষা পাওয়ার জন্য যে নিরাপত্তা সরঞ্জামগুলো থাকা উচিত ছিল পর্যাপ্ত পরিমাণে, সেটির খানিকটা ঘাটতি রয়েছে। এর বাইরে ভাড়া নিয়ে এখন পর্যন্ত এমন একটা অভিযোগ নেই, নিরবিচ্ছিন্ন যাত্রাই হচ্ছে, কিন্তু শুধুমাত্র এই লঞ্চ বা নদীপথে যাত্রীদের জন্য একটা আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে হঠাৎ করে যে কালবৈশাখী ঝড় কিংবা বৈরী আবহাওয়া সৃষ্টি হয় মাঝ নদীতে গিয়ে সেটি। ছোঁয়া। রবিন, আপনাকে অনেক ধন্যবাদ। রাত পোহালেই মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল আজহা। আনন্দ আর ত্যাগের মহিমায় কোরবানির ঈদ উদযাপনে প্রস্তুত দেশবাসী। প্রধান জামাতের জন্য জাতীয় ঈদগাহ সেজেছে নতুন সাজে। সেখানে সকাল 7:30টার ঈদের নামাজে শামিল হবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রাজধানী জুড়ে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ভোগের তুলনায় ত্যাগের মহিমায় ঈদ উদযাপনের উপর গুরুত্ব দিয়েছেন ইসলামী চিন্তাবিদরা। মেঘ বৃষ্টির আনাগোনার মাঝে এবারের ঈদ। আবহাওয়ার এমন অনিশ্চিত পরিস্থিতিতেও থেমে নেই উদযাপন। জাতীয় ঈদগাহ ঘিরে অনাড়ম্বরভাবে সেজেছে রাজধানী, শোভা পাচ্ছে নানা রঙের পতাকা। এরই মাঝে ঈদের প্রস্তুতি সেরে নিয়েছে নগরবাসী। মনের ভিতর যে পশুত্ব আছে সেটাকে আমরা ত্যাগ করতে পারি, কুরবানি করতে পারি। সবাই যাতে আনন্দের সাথে তাদের ঈদ উদযাপন করে, আর সবাই তার ফ্যামিলির সাথে হ্যাপি থাকে। আমরা সবাই যেন সুস্থভাবে নিরাপত্তার সাথে ঈদ করতে পারি, এটা আমাদের চাওয়া। প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। এখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য সহ নামাজে শরিক হতে পারবেন 35,000-এর মতো মুসল্লি। থাকছে নারীদের জন্য আলাদা নামাজ পড়ার ব্যবস্থা। বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখে বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বড় কোনো দুর্যোগ হলে জাতীয় ঈদগাহর পরিবর্তে বিকল্প হিসেবে থাকছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম। আল্লাহ আমাদের সহায় হবেন। বৃষ্টিতে আপনারা দেখেছেন ভিতরে কোনো ক্ষতি হবে না, কিছুই হবে না। বৃষ্টি হলেও আমরা এখানে নামাজ পড়াতে পারবো, কাজে এখানে কোনো অসুবিধা হবে না। ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30 এই ঈদগাহ ময়দানে পুরুষ এবং মহিলা সহ মোট 35,000 মুসল্লিদের বসার ব্যবস্থা করা হয়েছে। জাতীয় ঈদগাহ সহ রাজধানীর 1700-এর বেশি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। নিরাপত্তা সহ যে কোনো নাশকতা প্রতিরোধে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। ঈদগাহ ঘিরে 1,500 পুলিশ সদস্যের পাশাপাশি থাকছে র্যাব, সোয়াত সহ আইন শৃঙ্খলা বাহিনীর 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আর রাজধানীর নিরাপত্তায় মোতায়েন থাকবে 15,000 পুলিশ। ফাঁকা বাসাবাড়ি এবং বাণিজ্যিক এলাকার জন্য আমরা আলাদা নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ন করেছি। মোবাইল পেট্রোল, ফুড পেট্রোল ও মোটরসাইকেল পেট্রোল জোরদার করেছি। সিসিটিভির মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। গুরুত্বপূর্ণ স্থানে চেকপয়েন্ট স্থাপন করা হচ্ছে। কোরবানির মাধ্যমে ঈদ যেন শুধু আনুষ্ঠানিকতা না হয়, গরিব দুঃখীরা যেন ভাগিদার হয়, সেদিকে নজর দিতে বলেছেন ইসলামী চিন্তাবিদরা। শুধু লোক দেখানোর জন্য বড় বড় গরু কোরবানি দিলাম, সেখানে যদি খলসিয়ত না থাকে, সেখানে যদি আমার নিষ্ঠা না থাকে, নির্ভেজাল আল্লাহর সন্তুষ্টি অর্জনের সেই নিয়তটা এরাদা না থাকে, তাহলে সেই কোরবানিতে আমাদের খুব একটা কল্যাণ হবে না।
কোরবানির চেতনা ধনী গরিব সবাইকে এক কাতারে নিয়ে আসে, সেই চেতনা হোক সংকট দূর করে ঐক্যবদ্ধ বাংলাদেশ নির্মাণের শক্তি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর আদ্দিন মেডিকেলে 6 নবজাতকের রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ ভোরে হাসপাতালের দ্বিতীয় তলায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডে এই ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, কর্তৃপক্ষের গাফিলতিতে এই মৃত্যু। এসির গ্যাস লাইনের লিকেজ বা অন্য কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তবে ওয়ার্ডটিতে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি ছিল জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। 72 ঘন্টার মধ্যে কমিটি প্রতিবেদন দেবে। সন্তানকে পরম যত্নে আগলে রেখেছেন বাবা। মনে হচ্ছে যেন ঘুমিয়ে আছেন, কিন্তু কোলের সন্তান আর জেগে উঠবে না। এটা জেনেও পিতার চোখে মুখে একরাশ অবিশ্বাস। এই বাবার প্রথম সন্তান, এই শিশুটিও মৃত। এমন 6 নবজাতক আর নেই। রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে 6 শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার ভোরে হাসপাতালের দ্বিতীয় তলায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডে এ ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, কর্তৃপক্ষের গাফিলতিতে এই মর্মান্তিক মৃত্যু। একটা দুইটা মরতে পারে, কিন্তু 11-13 জন বা 11-12 জন বাচ্চা কিভাবে মরে, এটা একটা প্রশ্ন। কি মনে হয় কি গাফিলতি ছিল? অবশ্যই ডাক্তার বা রোগী নার্সের গাফিলতি ছিল, কর্তৃপক্ষের গাফিলতি ছিল। ওনাদের কিন্তু কোনো ডক্টর এখানে থাকে না, আইসিইউতে থাকে বিদায় আইসিইউতে নিয়ে যেতে হয়। ডক্টর কিন্তু এখানে নাই, এখানে সব নার্স। ওই নার্স কিছুই বুঝে না। ওয়ার্ড ভালো নাই, ওয়ার্ডে কি জানি হয়েছে, আগে বাই করে নাই, আগে বাই করলো আমার নাতির আগেও 3টা বাচ্চা হয়েছে। ব্যবস্থাপনার কোনো ত্রুটি ছিল কিনা তদন্ত কমিটি তা খতিয়ে দেখবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। পাশাপাশি যে কক্ষে নবজাতকদের রাখা হয়েছিল সেই পরিবেশে কোনো সমস্যা ছিল কিনা তাও খতিয়ে দেখা হবে। যেহেতু এখানে কিছু টেকনিক্যাল বিষয় আসছে, যে এসি সংক্রান্ত একটি জটিলতার কথা আমরা জানতে পেরেছি, যে ওয়ার্ডটির যে সেই অবস্থানে যে কারিগরি দিক, মানে বিল্ডিংয়ের যে অবকাঠামোগত দিক যেখানে সেবা দেওয়া হচ্ছে, আমরা দেখতে পেয়েছি যে এখানে অনেক শিশুরাই কিংবা অনেক সাধারণ রোগীরাও চিকিৎসা নিচ্ছে। সেই তুলনায় যে অবকাঠামোগত যে বিষয়টি আছে, পার্টিকুলারলি পোস্ট লেবার ওয়ার্ডটি, যেখানে যে 6 জন শিশু ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষের সাফাই, চিকিৎসায় কোনো গাফিলতি ছিল না। ঠিক কী কারণে নবজাতকরা মারা গেছেন তার তদন্ত চলছে। এসি লিকেজ ছিল কি না ছিল এই বিষয়টা কিন্তু এখনো তদন্ত করে বের করতে হবে। আমরা কিন্তু আমাদেরকে সুযোগ দিতে হবে এবং ফরেনসিক টিম এসেছে, তারা এই বিষয়টা দেখছে। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা শিশু মৃত্যুর তদন্তে কাজ শুরু করেছে। হাসপাতালে আসেন ডিএমপি কমিশনার সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সিআইডির ফরেনসিক টিমও তদন্তে নামে। এসির গ্যাস লাইনে লিকেজ বা অন্য কোনো যান্ত্রিক ত্রুটি, তার তদন্ত চলছে বলে জানান কর্মকর্তারা। মানে কি কারণে মারা গেছে কারণটা নির্ধারণ করা সম্ভব নয়। আমাদের সিআইডি এক্সপার্ট টিম আসছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আদ্দিন হাসপাতালে আছেন সহকর্মী লাভলি বিথি, তার সঙ্গে কথা বলতে চাই। বিথি, নবজাতকদের মরদেহ হস্তান্তর হয়েছে কিনা, তাদের স্বজনরা কি বলছেন? 3 জন নবজাতকের মরদেহ হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে। একজন মুন্সিগঞ্জের, একজন কেরানীগঞ্জ নিবাসী এবং আরেকজন হচ্ছে কুমিল্লা চাঁদপুরের উদ্দেশ্যে। শেষ যে নবজাতককে হস্তান্তর করা হয়েছিল সে উদ্দেশ্যে রওনা দিয়েছে। পেছনে দেখতেই পাচ্ছেন অ্যাম্বুলেন্স, লাশবাহী অ্যাম্বুলেন্স। সেই অ্যাম্বুলেন্স 2টি প্রস্তুত রাখা হয়েছে। আরও যে নবজাতক আছে সেই নবজাতকদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে, অ্যাম্বুলেন্সে করে তাদেরকে নেওয়া হবে। কথা বলি, হাসপাতালের পরিস্থিতি শান্ত তবে থমথমে। আর পরিবার স্বজন যারা আছে তারা বেশ ক্ষুব্ধ, তারা এই ঘটনার বিচার চান এবং সেই সাথে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তারা ক্ষতিপূরণও দাবি করছেন। একটি বিষয় হচ্ছে, এখান থেকে স্বাস্থ্য অধিদপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ ডিএমপি কমিশনারও বলেছেন যে তারা নিশ্চিত নন কীভাবে এই দুর্ঘটনাটি ঘটল। তবে তারা ধারণা করছেন যে এখানে হয়তো চিকিৎসাজনিত জটিলতা হয়তো নেই, কিন্তু এই বিষয়টিকে তারা একেবারে উড়িয়েও দিচ্ছেন না। তবে বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো আমরা শুনছি বিভিন্ন মাধ্যম থেকে, বেশিরভাগই শোনা যাচ্ছে এসি গ্যাস লিকেজ বা সাফোকেশন, কোনো কারণে সাফোকেশন হয়েছে, শ্বাসরুদ্ধকর পরিস্থিতি পরিবেশ তৈরি হয়েছিল সেই ওয়ার্ডে। একটি বিষয় হচ্ছে, কারণ যেটাই হোক, চিকিৎসাজনিত জটিলতার কারণে হোক বা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি এসি লিকেজই হোক, নবজাতক একটি শিশু যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে তারপর সে হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব পায় চিকিৎসা থেকে সব কিছুতে। তার কারণ
সেই শিশুটি হচ্ছে সবচেয়ে বেশি স্পর্শকাতর। সুতরাং তার চিকিৎসার ক্ষেত্রে হোক বা সে যে পরিবেশে আছে সেই পরিবেশ সম্পূর্ণভাবে পরিচ্ছন্ন, যে ইকুইপমেন্টগুলো ব্যবহার করা হবে সেইগুলো যেন নিরাপদ হয়, সেইগুলোকে ঠিক রাখা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে কর্তৃপক্ষের। সুতরাং যে তদন্ত কমিটি গঠন হয়েছে সেই তদন্ত কমিটি রিপোর্টের পরেই মূলত বোঝা যাবে যে কারণে এই 6টি নবজাতক মারা গিয়েছে এবং এর দায়টা কার। তবে যাই হোক, সরকার যেহেতু বলেছে এই বিষয়ে ব্যবস্থা নেবে, কিন্তু পরিবার বলছে যে এই ধরনের ঘটনা একটা সময় সেগুলো নিচে চাপা পড়ে, যে এই ঘটনা নেওয়া হয়। বিথি, আপনাকে অনেক ধন্যবাদ। কোরবানির বর্জ্য যত্রতত্র না ফেলার জন্য নগরবাসীকে আহ্বান জানিয়েছেন ঢাকার দক্ষিণ সিটির প্রশাসক আব্দুল সালাম। বলেন, জনগণের সহযোগিতা ছাড়া নগরী পরিষ্কার রাখা অসম্ভব। সকালে রাজধানীর পলাশীতে নান্দনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ সময় তিনি এসব কথা বলেন। এ সময় এসটিএস ঘিরে গ্রাফিতির কাজ পরিদর্শন শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, সরকারের পক্ষ থেকে সিটি কর্পোরেশনকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। এছাড়া কোরবানির ঈদকে সামনে রেখে দ্রুততম সময়ের মধ্যে পশুর বর্জ্য অপসারণে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী যেটা চাচ্ছেন, উনি আমাদের 12 ঘন্টা সময় দিয়েছেন ক্লিনিংয়ের জন্য, কিন্তু আমরা আপনাদের সাথে আলোচনা করে আমরা নির্ধারণ করেছি 8 ঘন্টার মধ্যে আমরা বর্জ্য ব্যবস্থাপনাটা আমরা পরিষ্কার করব। জনগণের কাছে এই সরকার দায়বদ্ধ, এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বলেন, দলের নাম ভাঙিয়ে অনিয়ম করলে ছাড় দেওয়া হবে না। বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসব কথা বলেন তিনি। এ সময় যে কোনো পুষির ন্যাক্কারজনক উল্লেখ করে রিজভী বলেন, এখানে গোপন এজেন্ডা রয়েছে বলে জনমনে প্রশ্ন উঠেছে। সেই সাথে যত্রতত্র বসা গরুর হাট সরানোর জন্য সরকারের নির্দেশনার কথাও তুলে ধরেন তিনি। এই সরকার জনগণের সাথে ওয়াদাবদ্ধ এবং প্রতিটি প্রতিশ্রুতি পালনে দৃঢ় অঙ্গীকারবদ্ধ। উৎসাহ রটানো করা, মিথ্যা কথা বলা, এটা কিন্তু গণতন্ত্রের অপরিহার্য সত্য নয়, বরং গণতন্ত্রের যে একটা বিউটি, এর যে সৌন্দর্য, সেটাকে ক্রমান্বয়ে কালিমালিপ্ত করে। তো সুতরাং যারা এই কথাগুলো বলছেন, এই কাজগুলো করছেন, ভালো কাজের প্রশংসা করতে হবে, মন্দ কাজের সমালোচনা করতে হবে। পুড়ে গেছে ঈদের নতুন জামা পোশাক, আগুনে ভস্ম শেষ সম্বল। কালশী বস্তিবাসীর সহযাত্রী এখন কেবলই দীর্ঘশ্বাস। ধ্বংসস্তূপে খুঁজছেন স্মৃতিচিহ্ন। বাউনিয়া বাঁধে বস্তিতে লাগা আগুনে ক্ষতিগ্রস্ত প্রায় 3000 মানুষ, যাদের ঈদ আনন্দ বিষাদ শঙ্কায় পরিপূর্ণ। সরকার ও বিত্তবানদের সহযোগিতার আহ্বান ক্ষতিগ্রস্তদের। পোড়া ধ্বংসস্তূপের শেষ সম্বলটুকু হাতড়ে বেড়াচ্ছে শিশু হুসাইন। কয়েক ঘন্টা পর ঈদ, অথচ চোখে মুখে নেই লেশমাত্র আনন্দের ছিটেফোঁটা। কালশীর বাউনিয়াবাঁধ বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শিশুদের লড়াইটা এখন শুধুই ঘুরে দাঁড়ানোর। থালা বাসন, একটা টেবিল, জামা কাপড়, তোষক, এগুলো করছে। দেখি আল্লাহ ব্যবস্থা করে নাকি। আগুন আইছে, আগুন আয়া পুড়ে গেছে সব। বন্ধু বান্ধবরা 5 মিনিটের লগে ওদিকে নিয়ে গেছি, আয়া দেখি আগুনে পুরাই আমার ফুল ঘর পর্যন্ত গায়ে পড়ছে। জামা কাপড়, পরে জুতা, পরে অনেক কিছু ছিল। একদিন আগেও যাদের চোখে ছিল ঈদ আনন্দের স্বপ্ন, আজ তারা খোলা আকাশের নিচে খুঁজছেন কষ্টে গড়া সংসারের স্মৃতি। কেউ খুঁজছে জরুরি জিনিসপত্র, কেউ সরাচ্ছেন পোড়া ঘরের অবশিষ্ট কাঠামো। এই জন্য একটা বস্তু লয়ে বাড়িছি এলাকাতে। ঈদের মাঝে তখন ওগুলো দেওয়ার মতন কিছুই নাই। আমাদের তো সবই গেছে গা, ওরাও তো জানে। এখন তো ওরাও তো আর কি দিব, ওরা দেওয়ার মতন আমাদের কাছে কিছু নাই। কি করব, ব্রিজের তলা থেকে আমি ঈদ করবো, তো রাস্তা রাস্তা ঘুরে ঘুরে ঈদ করবো। মাল সামান তো বাইর করতে পারি নাই, আসি বর্তমানে ব্রিজের তলা আসছিলাম। ঈদ তো যে অবস্থা আছে এই অবস্থায় ঈদ মিট চাই, যা আল্লাহ যেমনি নেওয়া এমনি করতে হবে। এক পোশাকেই প্রাণ বাঁচিয়েছেন বেশিরভাগ মানুষ। পরিবারের ছোট্ট সোনামণির ঈদের জামাটাও পুড়ে ছাই। জ্বলে গেছে মাস শেষে হাতে পাওয়া বেতন আর জমানো টাকাটুকুও। 3 দিন ধরে মাথা গুঁজেছেন আত্মীয়ের বাড়িতে, কেউ থাকছেন খোলা আকাশের নিচেই। ঈদ এখন তাদের কাছে কেবলই বিলাসিতা।
কি করুম এবার তো আছি পুরান কাগজ দিলে ফিনদাম না হিনলে তো ফিনদানের জারি লয়ে বাড়িছি এডি আছে হিন্দান 15-20 হাজার টাকার মতো নেব। বেতন তুলছি, আমার পরিবার প্রতিবন্ধী, তার ভাতা পাইছি, সরকারই দেয় ভাতা, এটি কিচ্ছুই বার করতে পারিনি। রাখছিলাম যে ঈদের মধ্যে মা বাবা যাবো, দেশে যাব, কিছু নিয়ে যাব মা বাবার জন্য, পোলাপান আছে তারাও দেবো, নিজেও আমার প্রতি করব, কিন্তু তকদিরটা একবারে খারাপ। সোমবার সন্ধ্যায় রাজধানীর পল্লবীর কালশি এলাকার বাউনিয়াবাদ বস্তিতে আগুন লাগে। প্রায় 150টির মতো ঘর এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়। পুড়েছে ঘর, পুড়েছে আনন্দ। টানা 3 দিন ধরে পথেই বসবাস করছেন ঘরপোড়া এই মানুষগুলো। আগামীকাল ঈদ হলেও সেই আনন্দের লেশমাত্র নেই পুরো এলাকা জুড়ে। তাদের প্রত্যাশা সরকার তাদের প্রতি সহানুভূতিশীল আচরণ করবেন, একই সাথে এগিয়ে আসবেন বিত্তবানরাও। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।